আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি ঢাকা থেকে। আজকে আমি ও আমার স্ত্রী যাচ্ছি আমার দাদার বাড়ি পাবনা জেলার সাথে উপজেলার সরিষা গ্রামে। ওখানে যাচ্ছি আমার পিতা মাতা এবং দাদা দাদির কবর আছে ওখানে আমরা কবর জিয়ারত করব, একদিন থাকবো এবং তারপরের দিনই চলে আসবো। এই যাওয়া আসার পথে আমরা কিছু কিছু জিনিস দেখার মতো হলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনুগ্রহ করে সাথে থাকুন। চলুন যাওয়া যাক। আপনারা দেখছেন পাশেই এয়ারপোর্ট 3rd টার্মিনাল ভবন। এই ভবনটার নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণই শেষ হয়ে গেছে। 2025 সালের মধ্যেই উদ্বোধন করা হবে বলে আশা করা যাচ্ছে। এখন দেখছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 আর 2 পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা পাবনা এক্সপ্রেসের উত্তরা কাউন্টার। আমি যে বাসে করে আজকে আমার দেশের বাড়ি পাবনায় যাচ্ছি, এই গাড়িটি পাবনা এক্সপ্রেস এবং এটা যায় হলো উত্তরা, টঙ্গী, গাজীপুর, টাঙ্গাইল, যমুনা ব্রিজ পার হয়ে তারপরে যায়। কিছু গাড়ি, বেশিরভাগ গাড়ি অবশ্য গাবতলী থেকে যায়, তবে আমার এই এয়ারপোর্ট হয়ে টঙ্গী গাজীপুর হয়ে যাওয়ার রুটটাই বেশি ভালো লাগে, তাই এই গাড়িতে যাওয়া। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো অনেকেই জেনে থাকবেন আমার 2টা ছেলে মেয়ে দুজনই বিদেশে থাকে সপরিবারে। তারা চায় যে আগামী ঈদগুলো আমি তাদের সাথেই করি, তাই আমার এখন এই আমার ছেলে মেয়ের বাসায় বিদেশে যাওয়ার পূর্বে ভাবলাম পিতামাতার কবরটা আবার একটু জিয়ারত করে আসি। আমরা টঙ্গী, গাজীপুর, টাঙ্গাইল পার হয়ে যমুনা বহুমুখী সেতুর সামনে চলে এসেছি। সামনেই টোল প্লাজা। এই ব্রিজটির নাম আগে ছিল বঙ্গবন্ধু সেতু, এখন নতুনভাবে নামকরণ করা হয়েছে যমুনা সড়ক সেতু। সামনে টোল প্লাজায় বেশ কয়েকটি গাড়ি অপেক্ষমান আছে, তাই আমাদেরকেও একটু অপেক্ষা করতে হচ্ছে এখানে। বাস থেকে টোল প্রদান করার পর গাড়িটা আবার ছেড়ে দিল। এখন আমরা যমুনা সড়ক সেতু পার হব। আপনারা দেখবেন যমুনা নদীকে, এই ব্রিজ থেকে যমুনা নদীর বর্তমান কি অবস্থা সেটা আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। এই যমুনা নদী সম্পর্কে আমি আমার আগের বাসে করে দাদাবাড়ি যাওয়া ভিডিওতে অনেক কথা উল্লেখ করেছি, অনেক বর্ণনাও দিয়েছি। যারা আগ্রহী তারা আমার এই পুরান ভিডিওটা দেখে নিতে পারেন। আমি আগে আমার দাদাবাড়ি যাওয়ার ব্লগে
যমুনা নদী সম্বন্ধে অনেক কথা বলেছি, এবার এই যমুনা ব্রিজ সম্বন্ধে কিছু কথা বলবো। যমুনা ব্রিজ, যা আগে বঙ্গবন্ধু ব্রিজ নামেও পরিচিত ছিল, এটা বাংলাদেশে যত স্থাপনা আছে তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। এটা টাঙ্গাইল পূর্ব সাইড থেকে আরম্ভ করে পশ্চিম পাশে সিরাজগঞ্জের সাথে এই ব্রিজটা যমুনা নদীর উপর দিয়ে সংযোগ স্থাপন করেছে। এই ব্রিজটা উদ্বোধন করা হয় 1998 সালে এবং এটা বেশ একটা বড় ধরনের ব্রিজ। ওই সময়ে খুবই নামকরা ব্রিজ ছিল এবং এটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা উল্লেখযোগ্য বড় ব্রিজ। এই ব্রিজটা ওই সময় যখন এটা 1988 সনে এই ব্রিজটা যখন নির্মিত হয় তখন এটা বিশ্বের 11তম লম্বা ব্রিজ ছিল এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যেও সবচেয়ে বড় ব্রিজ ছিল। যাই হোক, আমি এখন এই ব্রিজের অন্য বিষয়ে বলবো। এই ব্রিজটি লম্বা 4.8 কিলোমিটার, যা প্রায় 3 মাইলের সমান, এবং চড়া হলো 18.5 মিটার। এটা 4 লেন বিশিষ্ট উইথ রেলওয়ে প্রভিশন। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে এই ব্রিজের মাধ্যমে পূর্ব পশ্চিম যে বিদ্যুৎ সঞ্চালন লাইন এটা নির্মাণ করা আছে। আপনারা ব্রিজ দেখলেই খেয়াল করবেন, বড় সুউচ্চ পোল দিয়ে, বৈদ্যুতিক পোল দিয়ে পূর্ব পশ্চিমের সেকেন্ড সংযোগটা এখান দিয়েই করা আছে। এছাড়া গ্যাস লাইন উপস্থিত করা আছে। তো এই ব্রিজের একটা বহুমুখী সুবিধা বা ব্যবস্থা আছে, যা আপনারা বাংলাদেশের অন্য কোনো ব্রিজে পাবেন না, এমনকি পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ ব্রিজের সাথেও এত ব্যবস্থা সংযোজন অবস্থায় পাবেন না। যেটা আপনারা বুঝতেই পারছেন, দুটি লেন আসা যাওয়ার জন্য, দুটি লেন যাওয়ার জন্য, দুটি লেন আসার জন্য গাড়ি ঘোড়ার, রেলগাড়ির সংযোগ, বৈদ্যুতিক সংযোগ, গ্যাস সংযোগ, একটা বহুমুখী সেতু। এটা সম্প্রতি এই সেতুর উত্তর পাশেই নতুনভাবে শুধুমাত্র রেলের জন্য ব্যবহারযোগ্য একটি ডবল ব্রডগেজ লাইনের রেলওয়ে ব্রিজের সেতু নির্মাণ করা হচ্ছে এখানে। এবং এটা আমাদের এই বাম সাইড থেকে দেখা যাচ্ছে না। যখন আমরা ফেরত আসব, ঢাকায় ফিরব, তখন আপনাদেরকে আমরা সেই ব্রিজটা দেখাতে পারবো। এই ব্রিজটা আছে, এই ব্রিজের উত্তরে নতুনভাবে তৈরি করা হয়েছে এবং শীঘ্রই উদ্বোধন হয়ে যাচ্ছে বলে জানা গেছে। তো ইতিমধ্যে ট্রায়াল রানও করা হয়েছে। ইতিমধ্যে আমরা ব্রিজ পার করে এসেছি। আমরা শীঘ্রই সিরাজগঞ্জে প্রবেশ করছি। সামনে সলঙ্গা নামক একটা স্থান আছে, যেখানে একটি হাইওয়ে রেস্টুরেন্টে প্যাসেঞ্জারদের সুবিধার জন্য জার্নি ব্রেক দিয়ে থাকে। এটাই সেই হাইওয়ে রেস্টুরেন্ট। এটার নাম ন্যাশনাল ফুড ভিলেজ। এটা আমার আগের পাবনা যাওয়ার ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন। এখানে এসি রেস্টুরেন্ট ছাড়াও ছোট বড় অনেক দোকান আছে। এই সলঙ্গা নামক স্থানে এই হাইওয়ে রেস্টুরেন্টের পাশেই একটি চৌরাস্তা আছে, যে চৌরাস্তা থেকে বাংলাদেশের এই পশ্চিমাঞ্চলের বিভিন্ন দিকে রাস্তা ভাগ হয়ে গেছে। এক ভাগে চলে গেছে বগুড়া, রংপুর, দিনাজপুরের লাইন, আরেক ভাগে চলে গিয়েছে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের লাইন, আরেক দিকে গেছে পাবনা লাইন, যেটা দিয়ে রাজশাহী বা কুষ্টিয়াতেও যাওয়া যায়। এই চৌরাস্তাটা একদমই সন্নিকট, যার জন্য এই রেস্টুরেন্টের গুরুত্ব খুবই বেশি। সকল দিক থেকে নানান রকম বাস এসে এখানে সাময়িক বিরতির জন্য অপেক্ষা করে। যা হোক, আমাদের বাসের এখানে বিরতির সময় শেষ।
এখন বাস ছেড়ে যাবে, তাই আমাদেরকে বাসে উঠতে হবে। আমাদের বাসটি সলঙ্গা হাইওয়ে রেস্টুরেন্ট থেকে ছেড়ে এইমাত্র পাবনার দিকে ধাবিত হলো। আমাদের এই গাড়িটি উল্লাপাড়া, তালগাছি বাজার, শাহজাদপুর, বাঘাবাড়ি হয়ে তারপরে পাবনার দিকে ধাবিত হবে। তবে বাঘাবাড়ি পাওয়ার পরপরই পাবনা জেলার শুরু, এবং সেখানে এই বাঘাবাড়ি থেকে 2-3 কিলোমিটার মধ্যেই আমাদের নির্ধারিত গ্রাম সরিষা গ্রাম, যেখানে আমরা এই বাস থেকে অবতরণ করব। আমরা এখন উল্লাপাড়া দিয়ে যাচ্ছি। উল্লাপাড়া এখন বেশ বহুল পরিচিত একটি জায়গা। এখানে একটি রেল স্টেশন আছে, এছাড়া এখানে সরকারি কলেজ এবং সরকারি বিভিন্ন রকম দপ্তরসমূহ আছে। আমরা এখন তালগাছি অতিক্রম করছি। এখানে একটা বড় ধরনের বাজার আছে। এটা মূলত শাহজাদপুরেরই একটি অংশ, তবে শাহজাদপুর উপজেলা প্রধান সদর থেকে বেশ একটু দূরে। আমরা শাহজাদপুর সদর উপজেলার রাস্তা অতিক্রম করে আমরা এখন বাঘাবাড়ির দিকে অগ্রসর হয়েছি। আমরা শীঘ্রই বাঘাবাড়ি নৌবন্দর পার হব। এই নৌবন্দর পার হওয়ার পরে পাবনা জেলার শুরু, এবং সেখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই আমাদের নির্ধারিত গ্রাম সরিষা পড়বে, যেখানে আমরা বাস থেকে নামব। বাসের কন্ডাক্টর এবং ড্রাইভারকে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে।
বাস থেকে নামার নির্ধারিত স্থানে এসে গেছি। এখানে নামার পর আমরা এক ভ্যানে আমাদের সরিষা গ্রামে ঢুকলাম। আমাদের গ্রামটি ঢাকা পাবনা মহাসড়ক সংলগ্ন একটি গ্রাম। মাত্র 5-10 মিনিটের মধ্যে মহাসড়ক থেকে আমাদের বাড়ি দূরত্ব। আমরা সেভাবেই বাড়ির দিকে এখন যাচ্ছি। আগে এই রাস্তা দিয়ে প্যাডেল রিক্সা চলতো নিয়মিত, কিন্তু এখন আর এই প্যাডেল রিক্সা এখানে দেখা যায় না। তার পরিবর্তে ব্যাটারি মোটর চালিত এই ভ্যান গাড়িগুলোই বেশি পাওয়া যায়। ভ্যান গাড়ির সুবিধা হলো এতে লোকজনও পরিবহন করা যায়, আবার মালামালও যথেষ্ট পরিবহন করা যায়। তাই এইসব রাস্তায় এখন ভ্যানগুলোই নিয়মিত বেশি চলে। আমরাও একটি ভ্যান যোগেই আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আমরা এখন যে আমার দাদার বাড়িতে যাচ্ছি তা মূলত আমার দাদার পিতা মরহুম বাহারুল্লাহ সর্দার কর্তৃক এটা নির্মিত ছিল। পরবর্তীতে আমার দাদা উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক হন। আমার দাদা পেশায় একজন শিক্ষক ছিলেন। উনি এই বাড়িতে থেকেই শিক্ষকতা করে ওনার জীবন কেটে গেছে। আমার পিতা সরকারি চাকরিজীবী ছিলেন। উনি সরকারি চাকরি পাওয়ার পর উনি কখনোই আর এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন নাই। মাঝে মাঝে একাধবার আসতেন। ফলে আমরাও এই বাড়িতে দীর্ঘমেয়াদীভাবে থাকার কোনো সুযোগ কখনোই পাই নাই। জাস্ট বছরে একবার বা দুবার এর মাঝে মাঝে 2-4 দিনের জন্য এসে এখানে ঘুরে যেতাম। আমার পিতার মৃত্যু হওয়ার পর আমরা এখন নিজেদের পরিচয়ের স্বার্থেই শিকড়ের টানেই আমরা এই বাড়িতে আসি এবং আমাদের নিজস্ব পারিবারিক গুরুস্থানে আমাদের পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি। এইভাবেই আমরা একটা সংযোগ রেখে চলার চেষ্টা করছি। অবশেষে আমরা আমাদের দাদার বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে নেমেই আমরা আমার পিতা মাতা, আত্মীয় স্বজন সকলের দোয়া করার জন্য কবরস্থানের দিকে রওনা দিলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম বলছি, বাংলাদেশের পাবনা জেলার সাথিয়া উপজেলার সরিষা গ্রাম থেকে। এটাই আমার দাদার বাড়ি। এই দেখুন কি সুন্দর ইসামতি নদী চলে গেছে আমার দাদার বাড়ি পাশ দিয়ে। আমাদের গ্রামটা খুবই সুন্দর, নদীর ধারে, ইসামতি নদীর ধারে, এবং খুবই মনোরম দৃশ্যাবলী সম্বলিত। দেখুন, আমরা এখন এসেছি আমাদের বাপ দাদার কবরস্থান। এইটাই হলো আমাদের সরিষা গোরস্থান। এখানে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবাই কবর আছে। আমার পিতা মাতা আছে, আমার দাদা আছে, দাদি আছে, চাচা আছে, চাচাতো ভাইরা আছে। আমরা এই কবরস্থানের সামনে দাঁড়িয়েই কবর জিয়ারতের দোয়া করে ফেললাম। আমরা এখানেই আমাদের কবর হোক এই আশাই করি। তো যা হোক, আপনাদের সাথে রাখলাম কিছুক্ষণ। কবর জিয়ারত শেষ। আমরা এখন এই আমাদের নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে যাব এবং রাস্তায় পরিচিত অপরিচিত লোকের কুশলাদি জানবো। কিছু সময় থাকলে সেখানে আমরা বেড়াবো। এই যে আমাদের এই সরিষা গ্রামের পাশেই ইসামতি নদী। এটা আগে খোলা নদী ছিল। এটা পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে এটা আলটিমেটলি এই যমুনা নদীর সাথে মিলেছে। কিন্তু এই নদীর প্রবাহ এখন একদম নাই, কারণ এটা ওয়াটার বোর্ড অ্যাকোয়ার করে এখন তার ইরিগেশনের জন্য
তারা স্লুইস গেট দিয়ে পানিটাকে লক করে দিয়েছে, পরে আর যার জন্য পানি প্রবাহিত হয় না, স্থির পানি। তবে এখানে যারা মৎস্য সেবক আছে, মৎস্য চাষ করেন, তারা এখানে এগুলো ব্লক করে করে মৎস্য চাষ করে থাকেন, এই আর কি। এই যে কিছু সবজি চাষও করেছে অনেকে, এই মাছ জাস্ট ঘাটের উপর, ওপারে কলা বাগান করেছে, এই যে কলা বাগান আছে প্রচুর এই নদীর উপরে। এই হলো আমাদের গ্রামের ঐতিহ্য। আচ্ছা দেখেন, একটা বড়ই গাছ, এটা পানির মধ্যে কিভাবে ঝুঁকে পড়েছে দেখেন। আমার মনে হয় যখন বড়ই হয় তখন ছোট ছোট ছেলেরা গাছে ওঠে অত্যাচার করে, তার জন্যই ঝুঁকে পড়েছে। তবে এটা একটা সিঁড়ি পাতানো ঘাট, ঘাটের পাশে বড়ই গাছে তো কাটাটা মোটে সুখকর নয়, তাই কেটে ফেলেছে অনেক ডাল, এই অবস্থা। ওপারে দেখেন, ওপারে আমি তো সন্ধ্যাবেলা এসেছি, ওপারে দেখেন কলার বাগান, অসংখ্য কলা গাছ। আমার স্ত্রী চোটায় আড্ডা মারছে, আমাদের এক প্রতিবেশী আত্মীয় পাওয়া গেছে, তার সাথে ঘাটে বসে চোটায় আড্ডা মারতেছে। এই আমার স্ত্রী, এই হলো আমার একটা কাজিন, এই অবস্থা আর কি। তোমার নামটা কি ভুলে গেছি? রেখা। এই নদীতে সাধারণত নৌকা অ্যালাউড না, ওয়াটার বোর্ড থেকে নিষেধ আছে নৌকা না চালানোর জন্য। তারপরও এইখানে যে মাছ চাষ হয়, মাছ চাষের যারা মাছ চাষ করেন এরা কিছু ভাড়া নৌকা রাখে। এই দেখুন, এগুলো মূলত পাহারা দেওয়ার জন্য, যাতে গোপনে কেউ মাছ মেরে না নিয়ে যায়। এই নৌকাটাই দেখলাম আমি প্রথম। এই দেখুন, এই নৌকা যেতে পারবে না বেশি দূর, কারণ একটা এর মধ্যে মাছ চাষের জন্য ভাগ করা আছে সীমানা, এবং নেটিং দেওয়া আছে, ওটা অতিক্রম করে এই নৌকা যেতে পারবে না। এই অবস্থা, ভালোই সুন্দর। এই দেখো কি সুন্দর নৌকা ভ্রমণ করছে। এখন মাগরিব বক্ত হয়ে গেছে, সময় পেলে আমরা যেতে পারতাম, এখন আর যাব না। চলুন বাসায় যাওয়া যাক। আমরা আমাদের বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। আজকের রাত্রটি আমরা আমার এই চাচাতো ভাইয়ের বাসায় থাকব। এই চাচাতো ভাইয়ের বাসায় রাত্রে থাকার সময় আমাদের এক নতুন অভিজ্ঞতা হলো, যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমরা আমার যে চাচাতো ভাইয়ের বাসায় উঠেছি, সেই চাচাতো ভাই, এরা দুই ভাই এখানে থাকে, এবং এরা এই গ্রামের বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। এরা যেমন স্থানীয় মসজিদ কমিটির ভিতরে আছে, এরা গোরস্থান কমিটিতে আছে, স্কুল কমিটিতে আছে, এবং সবাই কেউ সভাপতি, কেউ সদস্য সচিব, এভাবেই তারা এই সমস্ত সমাজ কল্যাণ কমিটিগুলোতে অংশগ্রহণ করে থাকে। তো এই সমস্ত কমিটিতে অনেক সময় নানান রকম অভিযোগ থাকে, সমস্যা থাকে, এগুলো সমাধান করার জন্য প্রায় তারা সন্ধ্যার পরে গ্রাম্য আলোচনা সভার আয়োজন করে। তবে যেহেতু এটা সমাজসেবামূলক কাজ, এই আয়োজনের উদ্যোক্তা আমার এই চাচাতো ভাই দুজনই হয়ে থাকে। তারা এবং কোনো আলোচনাতে বিনা মুখে আলোচনা শুভ হয় না, তাই তারা নিজের খরচে, নিজের উদ্যোগেই
স্বল্প পরিসরে কিছু খাবারের ব্যবস্থা করে। এই আলোচনার সভার যারা উপস্থিত থাকে তাদের মাধ্যমে তাদের কাছে বিতরণের জন্য আজকে এইভাবে আমার চাচাতো ভাই সে আয়োজন করেছে। এমনি প্লেন চালের খিচুড়ি, তার ভিতরে মুরগির মাংস, অর্থাৎ খিচুড়ি, মুরগি খিচুড়ি বলতে পারেন আপনারা, মুরগি খিচুড়ি রান্না করা হয়েছে। এই সবাই যারা উপস্থিত থাকবেন তাদের মাঝে বিতরণ করার জন্য। এই রান্নায় পর্ব এখন চলছে। এই রান্না পর্ব শেষ হয়ে গেলেই গ্রাম্য লোকজনের আগমন ঘটবে এবং তারা একসাথে বসে এই বিষয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবে। আপনারা অপেক্ষায় থাকুন, এরপরে হয়তো দেখবেন যে কি কার্যক্রম হচ্ছে। অবশ্যই আমি যদি ওনার ছোট ভাই, আমার মুখে আমি বলছি, যেটা আমাদেরকে মনে করতে হবে যে আমরা আমাদের গ্রামবাসী হিসেবে মনে করতে হবে যে আমরা গ্রামে একজন মানুষ পাইছি যে লোকটা দিয়ে আমরা অনেক কাজ করাই নিতে পারবো। পাশাপাশি আমাদের নাসিমুদ্দিন সোহেল ভাই, আমরা মনে করতে হবে যে যে কাজ অনেকেই পারে না, আল্লাহর রহমতে সেটা প্রচুরের শান্তি ওই পারে। যে কাজ অনেকেই পারবে না, আল্লাহর রহমতে সেটা আমাদের নাসিমুদ্দিন সোহেল ভাই পারে। আসল যেটা আমি পারবে না, আল্লাহর রহমতে আমাদের মোশাররফ ভাই সে যোগ্যতা আছে যে আপনাদের বিপদ আপদে সেটা কিন্তু কাজে লাগাতে পারবেন। সে আর সেটাই বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থেকে শুধু খাওয়াই বড় কথা, আমরা একতাবদ্ধ থেকে ইনশাল্লাহ আগামী দিনে আগাবো। ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করি এবং সমস্ত গ্রামবাসীর উন্নতি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এখানে বলতে চাই, আমাদের গ্রামগুলো খুবই জনবহুল, প্রচুর লোক বাস করে এবং দৈনন্দিন নানান রকম সমস্যা হয় কবর দিতে নিয়ে, সমস্যা হয় ঈদগাহে লোকজন আটে না ঈদের দিন, সমস্যা হয় মসজিদে মাদ্রাসার ছেলেপেলেরা ঠিকমতো থাকতে পারে না, খেতে পারে না। এরকম সামাজিক বহু সমস্যা আছে যেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যায়। যাই হোক, সবাই অংশগ্রহণকারী গ্রামের লোকদের জন্য আজকের চিকেন খিচুড়ি রেডি। ইতিমধ্যে খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে। এখানে উপস্থিত লোকরাই নিজেরা ভলেন্টিয়ার হিসেবে রান্নাবান্না করেছে, সবার আয়োজন করেছে, নিজেরা মতামত প্রকাশ করেছে। এখন আবার নিজেরাই সকলে অংশগ্রহণ করে খাবার বন্টন করে করে নিজেরা মিলেমিশে খাচ্ছে। এটা একটা সামাজিক, একটা সৌহার্দ্যের বিরাট উদাহরণ। আমার কাছে খুবই ভালো লেগেছে। রাত্রিকালীন গ্রাম্য সভা শেষ হলো। সকালে উঠে আমরা প্ল্যান করলাম যে আমরা স্থানীয় বাজার থেকে কিছু চারা গাছ কিনে নিয়ে আসবো এবং সেগুলো আমাদের বাড়িতে রোপণ করব। এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমার পিতার আমলে একটি বড় টিনের ঘর নির্মাণ করা ছিল। সেই ঘরটি কিছুদিন আগে এমনিতেই ভেঙে গিয়েছে। আমরা সেখানে জায়গাটা খালি করে আমরা একটু সাময়িকভাবে দেওয়াল দিয়ে রেখেছি এবং সেখানে কিছু গাছগাছরা আমরা বুনে যেতে চাই। সেই উদ্দেশ্যেই আমরা সকালে উঠে আমরা সেই গাছের চারা সংগ্রহ করে নিয়ে আসলাম এবং আমাদের সেই ঘেরাও জায়গার দেওয়ালের পাশ দিয়ে গাছগুলো বুনলাম। আপনাদের সাথে এটা একটা শেয়ার করলাম যে গাছ বোনা খুবই ভালো কাজ। এই গাছগুলো একদিন বড় হবে
নানান রকম ফল ধরবে এবং প্রজন্মের পর প্রজন্ম এগুলো একটা সাক্ষী হয়ে থাকবে। এই জন্যই আর কি গাছ রোপণ করা একটা ভালো কাজের মধ্যে অন্যতম কাজ, সেটাই আমরা করার চেষ্টা করলাম। যাই হোক, আমরা গাছগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি এবং আমরা দেওয়ালের পাশে গাছগুলো রোপণও করে ফেলেছি। আপনারা এটা দেখতে পারেন। হ্যাঁ, এগুলো সবই ফল গাছের চারা এবং আমরা একটু বড় দেখেই চারাগুলো কিনেছি। এর ভিতরে বিভিন্ন জাতের আমের চারা আছে, আছে লিচুর চারা, আছে জাম গাছের চারা, এমনকি লেবু গাছের চারা আছে। আম গাছের মধ্যে আম্রপালি আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে এবং গোপালভোগ আছে, সর্বশেষ কাঁঠাল গাছের চারাও আছে। যা হোক, আমাদের এই চারা গাছ বাজার থেকে কেনা এবং তারপরে এখানে লাগানো এসব বিষয়ে যথেষ্ট তাড়াহুড়া ছিল, কারণ আমরা আজকে সকাল 11টার ঢাকাগামী বাসে করে ঢাকা রওনা দেব। সেই জন্য আমরা দ্রুত গাছগুলো লাগিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিলাম। যে উদ্দেশ্যে আমরা এই আমাদের দেশের বাড়িতে এসেছিলাম আমার পিতামাতার দাদা দাদি কবর জিয়ারত করতে, সেটা গতকাল সন্ধ্যায় আমরা করে ফেলেছি। তাই এখন ফেরার পালা। প্রতিবারের মতো এবারও আমাদের বাসটি সলঙ্গ নামক স্থানে হাইওয়ে রেস্টুরেন্টের সামনে যাত্রা বিরতি দিল। আমরা সেখানে নামলাম, কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম। কি সুন্দর গামছার সমারোহ, কত রকম ঢাকা পাবনা রুটের স্টপেজ দেয়। আমার সঙ্গে একটা 20 মিনিটের স্টপেজ দেয়। এটা হচ্ছে সেইটা, এখানে কাবাবের দোকান আছে, সুন্দর দোকান আছে, কাবাবের দোকান, স্ন্যাক্স আছে, বার্গার খাইতে ভালো দিয়ে খাওয়া, ড্রাই ফ্রুট বার্গার, কাবাব, হ্যাঁ খাওয়া না। নানা রকম মিষ্টান্ন দ্রব্যের দোকান আছে, চলুন যাই দেখি মিষ্টান্ন দ্রব্য দেখি। রেস্টুরেন্টে আমরা ঢুকবো না, সময় কম, খোদাও নেই। মধু নিতে আসে, মধু। আমাদের বাসের যাত্রা বিরতির টাইম শেষ। আমরা এখন বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে যমুনা ব্রিজ, যেটা দিয়ে আমরা এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে যেতে থাকব। আমরা যমুনা বহুমুখী সড়ক সেতুর পশ্চিম পাড়ে চলে এসেছি। আমাদের এই বাস গাড়িটি এখন যমুনা ব্রিজের উপরে উঠবে। পাশেই কিছুক্ষণ পর পাশেই দেখতে পারবেন নির্মাণাধীন রেল সেতু, যা জাপানি সাহায্য সংস্থা জাইকার সাহায্যে বাংলাদেশ সরকার কর্তৃক নির্মাণ করা হয়েছে। আপনারা দেখছেন এই মাল্টিপারপাস ব্রিজের পাশেই নতুন করে
ডবল ট্র্যাক রেলওয়ে ব্রিজ তৈরি করা হচ্ছে, যা এই ব্রিজে স্থাপিত একমাত্র সিঙ্গেল ট্র্যাকের একটি রেল লাইন থেকে এই ব্রিজকে অব্যাহতি দিবে। এই ডবল ট্র্যাক রেলওয়ে ব্রিজটি ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে, ট্রায়াল রানও করা হয়েছে এবং অফিসিয়ালি চালু হওয়ার পর্যায়ে রয়ে গেছে। যা হোক, এখন আমরা এই ব্রিজের পাড় দিয়ে যাচ্ছি। এই ব্রিজটি আপনারা দেখেন, দেখতে কত সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এই ব্রিজটি 2020 সালে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল এবং এটা লম্বায় প্রায় 4.8 কিলোমিটার। এই ব্রিজে ডবল ট্র্যাক আছে, আসার জন্য এবং যাওয়ার জন্য আলাদা রেল ট্র্যাক আছে এবং এটা ব্রড গেজ, এবং এখান দিয়ে প্রায় 100 কিলোমিটার পার আওয়ার গতিতে ট্রেন সহজেই চলাচল করতে পারবে, যেটা এই পূর্বতন বহুমুখী সেতুর পাশে সিঙ্গেল ট্র্যাকের রেলে কোনোভাবেই সম্ভব ছিল না। এটা এইমাত্র আমরা যমুনা রেল সেতু পার করে আসলাম। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তবে এই মুহূর্তে আমরা আর ভিডিও করব না, আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।